সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আমরা আজকে কথা বলবো ইরান পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন প্রায় ১.৫ মাসের যুদ্ধ শেষ পর্যন্ত আপাতত থেমেছে। ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরান এবং ডোনাল্ড ট্রাম্প, যদিও ইসরায়েল এখনও যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়নি। এবং এর মাধ্যমে ইরানে এখন উদযাপন চলছে, বলা হচ্ছে ইরান এই যুদ্ধে বিজয় লাভ করেছে এবং ট্রাম্প নিজেও বলছেন যে তিনি বিজয় লাভ করেছেন, যদিও তার পূর্ণ লক্ষ্য অর্জিত হয়নি। কিন্তু সামগ্রিক বিষয়ে একটি নাম খুব বড় আকারে বিশ্বের কূটনৈতিক জায়গায় উঠে এসেছে, তা হলো পাকিস্তানের নাম। যে পাকিস্তানের প্রেসিডেন্ট এবং তার সেনাপ্রধানের নাম উল্লেখ করেই ডোনাল্ড ট্রাম্প সোশ্যালে বিবৃতি দিয়েছেন যে তাদের অনুরোধে তিনি রাজি হয়েছেন এবং পাকিস্তান আগামী 10ই এপ্রিল ইসলামাবাদে দুপক্ষের মধ্যে একটি বৈঠকের প্রস্তাবও দিয়ে রেখেছে। এই পরিপ্রেক্ষিতেই আমাদের আজকের আলোচনা। মধ্যপ্রাচ্যের এই যে সংকট, ইরানকে আক্রমণের মধ্যে যেটা শুরু হয়েছিল, তা আবারও প্রমাণ করলো যে শক্তি বেশি থাকলে যুদ্ধে যেতে যায় না, মানুষের সমর্থন লাগে। ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই সেটি হারে হারে টের পেয়েছেন। এটি আবারও প্রমাণ করলো যে যুদ্ধ শুধু গোলাবারুদের লড়াই নয়, এটি সমানভাবে কূটনীতি, মনস্তত্ত্ব এবং সমর জ্ঞানের একটি বিষয়। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে সংঘাতটি শুরু হয়েছিল শক্তি প্রদর্শনের মাধ্যমে এবং সেটি শেষ পর্যন্ত দর কষাকষিতে এসে ঠেকলো, অর্থাৎ টেবিলে চলে আসলো। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে 3টি গুরুত্বপূর্ণ শক্তি। ইরান তো আছেই, যাকে আক্রমণ করা হয়েছে, যুক্তরাষ্ট্র আছে এবং অপ্রত্যাশিতভাবে মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে পাকিস্তানের নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাটি অনেকের কাছে একটি মানবিক উদ্যোগ হিসেবে মনে হতে পারে, যে কারণ তিনি যুদ্ধবিরতি করেছেন। কিন্তু গভীরভাবে যদি আমরা বিশ্লেষণ করি, একদিন আগে তিনি বলেছেন তিনি ইরানের সভ্যতাকে গুড়িয়ে শেষ করে দিবেন, কিন্তু পরদিনই তিনি যুদ্ধবিরতি করেছেন। এটি আসলে একটি পিছু হটা। তিনি পশ্চাদপসারণ করেছেন। যুদ্ধের তীব্র হুমকি এবং সামরিক শক্তি প্রদর্শনের পর হঠাৎ 2 সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখা কেবল কৌশলগত বিরতি নয়, বরং বাস্তবতার কাছে নতি স্বীকারের একটি ইঙ্গিত। এখানেই ইরানের কৌশলগত সাফল্য স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির মুখে থাকা দেশটি এবার আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে সমর্থ হয়েছে। তাদের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনা, সেটি মাত্র যুদ্ধবিরতির আহ্বান নয়, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক রূপরেখা। স্থায়ী শান্তির দাবি করেছে ইরান, ভবিষ্যতে হামলা বন্ধের নিশ্চয়তা চেয়েছে ইরান, নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছে, অর্থাৎ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছে এবং পারমাণবিক কর্মসূচির স্বীকৃতি, যাকে কেন্দ্র করে এত কিছু শুরু হয়েছিল, তার স্বীকৃতি দাবি করছে। এতে বোঝা যায় যে ইরান একটা নতুন সমীকরণ হাজির করতে পেরেছে বিশ্ব রাজনীতির মঞ্চে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তাদের অবস্থান খুবই তাৎপর্যপূর্ণ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ, বলা হয় প্রায় 20% জ্বালানি এই পথে আসে এবং এর হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। এটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরান কার্যত বৈশ্বিক অর্থনীতিকে একটি বড় টালমাটাল অবস্থায় ফেলে দিতে সক্ষম হয়েছে এবং এর মাধ্যমে প্রমাণ করেছে যে ইরান তো শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, ইরান একটি আন্তর্জাতিক প্রভাবক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান এবার আমরা বলবো অনেক বেশি দ্বিধাগ্রস্ত। একদিকে তারা সামরিক সাফল্যের দাবি করছে, অন্যদিকে আলোচনায় বসতে বাধ্য হচ্ছে। এবং মনে রাখা ভালো যে যুদ্ধটা শুরু করেছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নিজেই, ইরান আগে আক্রমণ করেনি। এই দ্বৈততা প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্রে আধিপত্য থাকলেও রাজনৈতিকভাবে সবসময় সেটি ফলপ্রসূ হয় না, বিশেষ করে যখন প্রতিপক্ষ দীর্ঘমেয়াদী চাপ সহ্য করতে সক্ষম এবং কৌশলগতভাবে সমরকে কাজে লাগাতে পারে। ইরান যেটি পেরেছিল, আমেরিকা এবং ইসরায়েলের ধারণা ছিল খুব অল্প সময়ের মধ্যে সাফল্য পেয়ে যাবে, সেটি ইরান হইতে দেয়নি। এবং এখানে পাকিস্তানের ভূমিকা অত্যন্ত আকর্ষণীয়। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও পাকিস্তানের ভৌগোলিক অবস্থান ইরানের কাছে এবং ইরানের সঙ্গে তাদের একটি বড় আন্তরিকতা সবসময় ছিল। তারা এমন একটি দেশ যারা একই সঙ্গে দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে পারে এবং বর্তমান প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান মূলত এই সুযোগটি হাতছাড়া করতে চায়নি। সাম্প্রতিক সময়ে তাদের কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওয়াশিংটন, তেহরান এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সমন্বিত যোগাযোগের মাধ্যমে তারা নিজেদের একটি
বড় মধ্যস্থতাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। এমনকি ইসলামাবাদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার মাধ্যমে তারা বিশ্ববাসীকে একটি কূটনৈতিক বার্তাও দিয়েছেন। এখানে একটা সূক্ষ্ম গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হলো পাকিস্তানের এই সক্রিয়তা শুধু তাৎক্ষণিক সংকট মোকাবেলার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান শক্ত করার একটা প্রক্রিয়া। আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তান তার প্রভাব বাড়াতে সক্রিয় হয়েছে এবং সেখানে এখন যে মধ্যস্থতাকারী ভূমিকা সেটি মূলত বড় প্রভাব রাখবে। বিশেষ করে যখন বড় শক্তিগুলো সরাসরি আলোচনায় বসতে চায় না, তখন তারা সাধারণত আঞ্চলিক শক্তির উপরে নির্ভর করে। পাকিস্তানের এই উত্থানের পেছনে অবশ্য আঞ্চলিক সমর্থন উল্লেখ করা যায় না, বিশেষ করে সৌদি আরবের ভূমিকা। সৌদি আরবের সাথে পাকিস্তানের একটি সামরিক চুক্তি আছে এবং সৌদি আরবের মাধ্যমেই আসলে পাকিস্তান নিজেকে এই জায়গায় নিতে পেরেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন। ফলে এটি বৃহত্তর সমন্বয় করতে পেরেছে পাকিস্তান। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি পরিবর্তনশীল শক্তির ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে। ইরান দেখিয়ে দিয়েছে কৌশল এবং ধৈর্য দিয়ে কীভাবে একটি শক্তিশালী প্রতিপক্ষকে আলোচনায় বসতে বাধ্য করা যায়। যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে সব সমস্যার সমাধান সামরিক শক্তি দিয়ে হয় না, আর পাকিস্তান প্রমাণ করতে পেরেছে ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নিলে একটি আঞ্চলিক শক্তিও বৈশ্বিক কূটনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। এখন প্রশ্ন হলো যে এই কূটনৈতিক অগ্রগতি কি স্থায়ী হতে পারবে কিনা, অর্থাৎ স্থায়ী শান্তির দিকে নিয়ে যাবে কিনা, নাকি এটি শুধুই একটি সামরিক বিরতি অথবা সাময়িক বিরতি, যার পর আবারও সংঘাত তীব্র হয়ে উঠতে পারে। ইতিহাস আমাদের খুব বেশি আশাবাদী হতে দেয় না, কিন্তু বর্তমান পরিস্থিতি একটি সুযোগ তৈরি করেছে যেখানে যুদ্ধের পরিবর্তে সংলাপ প্রাধান্য পেতে বাধ্য। শেষ পর্যন্ত এই সংকট আমাদের একটা শিক্ষা দেয়, আধুনিক বিশ্বে শক্তি মানেই শুধু সামরিক সক্ষমতা নয়, কৌশল, ধৈর্য এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই আসল শক্তি। আর সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই মুহূর্তে কূটনীতির মঞ্চেই আসল লড়াই চলছে, যেখানে প্রতিটি চালই ভবিষ্যতের ইতিহাস নির্মাণ করতে সহায়ক হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।